গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা এসকেবিউ ইউনিভার্সিটির আন্ডারে আরও একটি গুরুত্বপূর্ণ কবিতা যার নাম ডিজেকশন অ্যান ওড রিটেন বাই স্যামুয়েল টেইলর কলরিজ, এই কবিতাটি আমরা সম্পূর্ণ বাংলায় লাইন ধরে ধরে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করতে চলেছি। তো দেখো, এসটি কলরিজ বা স্যামুয়েল টেইলর কলরিজ তিনি ছিলেন একজন পায়োনিয়ার অফ রোমান্টিসিজম, অর্থাৎ ইংলিশ লিটারেচারের মধ্যে রোমান্টিক পিরিয়ডের সূত্রপাতেই ঘটেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলরিজের হাত ধরে। তারা দুজনে মিলে যখন লিরিক্যাল ব্যালেডস প্রকাশিত করেছিল, এবং এই এসটি কলরিজ খুব বিখ্যাত ছিল তার কনভারসেশন পোয়েমের জন্য। তার লেখা বিখ্যাত কয়েকটা মাস্টারপিসের মধ্যে যেমন রয়েছে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, কুবলা খান, ক্রিস্টাবেল, এই সমস্ত হচ্ছে তার খুবই ইম্পর্টেন্ট বা ফেমাস ওয়ার্ক। তো আজকের যে কবিতা আমরা পড়তে চলেছি তার নাম হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওড। তো এই কবিতাটি শুরুর আগে আমাদেরকে এই কবিতার যে ব্যাক স্টোরি সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো দেখো, দ্য পোয়েম ওয়াজ অরিজিনালি রিটেন অন এপ্রিল 4, 1802। তো এই কবিতাটি আসলে লেখা হয়েছিল 1802 খ্রিস্টাব্দের 4 এপ্রিল as a 340 line verse letter titled Letter to Sarah Hutchinson। তো আজকের যে কবিতা আমরা পড়তে চলেছি ডিজেকশন, অ্যাকচুয়ালি এটা ছিল একটা চিঠির আকারে লেখা কবিতা, যে চিঠিগুলো আমাদের এসটি কলরিজ লিখেছিলেন সারা হাচিনসনকে। তো সেই সারা হাচিনসনকে লেখা ছন্দের আকারে যে চিঠি তিনি লিখেছিলেন সেটাতে টোটাল লাইনের সংখ্যা ছিল 340টা। কবে লিখেছিলেন কবি এটা? তিনি লিখেছিলেন 1802 সালের 4 এপ্রিল। Coleridge heavily edited and shortened it to an ode before publishing it in the Morning Post on October 4, 1802 সালে, which ironically happened to be William Wordsworth wedding day। তো দেখো ব্যাপারটা কি, প্রথমে কবি এটাকে একটা লেটার বা চিঠির আকারে লিখেছিলেন সারা হাচিনসনের উদ্দেশ্যে, যেটাতে টোটাল লাইনের সংখ্যা ছিল 340টি। কিন্তু পরবর্তীকালে এসটি কলরিজ সেটাকে ভালো করে এডিট করে এবং ছোট আকারে একটা ওড কবিতার আকারে সেটাকে তিনি প্রকাশিত করেছিলেন। কত সালে প্রকাশিত হয় কবিতাটি? 1802 সালের অক্টোবরের 4 তারিখে। কোথায় প্রকাশিত হয়েছিল এই কবিতাটি? দ্য মর্নিং পোস্ট। দ্য মর্নিং পোস্টে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। আর দেখো খুব কোইন্সিডেন্স কি রকম, সেই দিনেই আমাদের এসটি কলরিজের ভালো বন্ধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিয়ের দিনটাও ছিল, যেদিন এই কবিতাটি প্রকাশিত হয়। আর কি, দ্য আনহ্যাপি ম্যারেজ। দ্য পোয়েম হাইলাইটস কলরিজেস পার্সোনাল লাইফ। হি ওয়াজ ট্র্যাপড ইন এ মিজারেবল লাভলেস ম্যারেজ উইথ সারা ফ্রিকার। অ্যাকচুয়ালি আমাদের এসটি কলরিজের বিয়ে হয়েছিল সারা ফ্রিকার বলে এক মহিলার সাথে, কিন্তু তাদের সেই বিয়েটা ভালোভাবে সাকসেসফুল ছিল না। ঠিক আছে, তাদের ওই আনহ্যাপি ম্যারেজের কারণেই আমাদের এসটি কলরিজ খুব দুঃখী মনে থাকতেন। দ্য হোপলেস লাভ। হি ফেল ডিপলি ইন লাভ উইথ সারা হাচিনসন, দ্য সিস্টার অফ ওয়ার্ডসওয়ার্থ ফিউচার ওয়াইফ ম্যারি। এই কারণে, যেহেতু তার বৈবাহিক জীবন খুব বেশি সফল ছিল না বলেই আমাদের এসটি কলরিজ পরবর্তীকালে সারা হাচিনসন বলে এক মহিলার প্রেমে পড়েছিলেন। এই সারা হাচিনসনকে, এই সারা হাচিনসন ছিল আমাদের ওয়ার্ডসওয়ার্থের যে বউ বা ওয়ার্ডসওয়ার্থের যে স্ত্রী ম্যারি, সেই ম্যারি বোন ছিল সারা হাচিনসন। ঠিক আছে, দ্য ফর দিস ফরবিডেন রোমান্স কজড হিম অ্যাকিউট মেন্টাল এগোনি। এই যে তাদের যে একটা নিষিদ্ধ প্রেম, কারণ আমরা জানি যে কলরিজের বিয়ে হয়ে গিয়েছিল সারা ফ্রিকারের সাথে, বাট বিয়ের পরেও তিনি কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে সালি আমাদের সারা হাচিনসন, তার সাথে কিন্তু একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এই কারণে তার মধ্যে বিভিন্ন রকমের মেন্টাল ইগোনি অর্থাৎ মানসিক যন্ত্রণায় এসটি কলরিজ ভুগছিলেন। হেলথ অ্যান্ড ওপিয়াম। আচ্ছা, এই সময়টাতে তিনি কিন্তু প্রচুর মাত্রায় আফিম অর্থাৎ মাদক দ্রব্য সেবনে খুব বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, যার প্রভাব তার হেলথ এবং
তার যে পোয়েটিক ইমাজিনেশন, কাব্যিক যে একটা ইমাজিনেশন, সেটার উপরও পড়েছিল। দ্য সোয়ান সং, আচ্ছা এই কবিতাটি চারিপাশে সোয়ান সং হিসাবেও খুব পপুলার, ঠিক আছে। ইট মার্কস হিজ ট্র্যাজিক ট্রানজিশন ফ্রম বিং এ ব্রিলিয়ান্ট ক্রিয়েটিভ পোয়েট টু এ রেগোরিয়াস একাডেমিক ফিলোসফার। শুধুমাত্র একজন ভালো কবি ছিলেন না এসটি কলেরিজ, এই কবিতাটা থেকে, এই কবিতাটার পর আমাদের এসটি কলেরিজকে একজন ভালো ফিলোসফারের হিসাবেও দেখা হয়। তো আজকের যে কবিতা, এবার তার স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। তো দেখো, ডিজেকশন অ্যান্ড ওড এই কবিতাটির একটি ইররেগুলার পিন্ডারিক ওড, ঠিক আছে, যার মধ্যে রয়েছে 8টা স্ট্যাঞ্জা এবং টোটাল 139টা লাইন। তাহলে কতগুলো স্ট্যাঞ্জা রয়েছে? 8টা স্ট্যাঞ্জা, আর লাইনের সংখ্যা হচ্ছে 139। তাহলে মনে করো যখন এটা লেটার বা চিঠির আকারে এসটি কলেজ লিখেছিল, তখন তাতে লাইন ছিল 340। পরে সেই চিঠিটাকে এসটি কলেজ ছোট করে এডিট করে একটা ওডের আকারে দেই, তখন তার লাইনের সংখ্যা হয়ে দাঁড়ায় কমে গিয়ে 139, আর টোটাল স্ট্যাঞ্জা হয় 8। তো এটা একটা ইররেগুলার পিন্ডারিক ওড। তাহলে আমাদেরকে জানা দরকার ওড, এই সরি, পিন্ডারিক ওড জিনিসটা কি। দেখো, ওড মানে সবাই জানো, ওড হচ্ছে এমন একটা কবিতা যে কবিতাতে একটা নির্দিষ্ট জিনিসকে, নির্দিষ্ট ব্যক্তিকে এবং কোনো একটা নির্দিষ্ট সিরিয়াস সিচুয়েশনে যখন ব্যক্তিকে বা কোনো জিনিসকে উদ্দেশ্য করে তাকে ট্রিবিউট দেওয়ার মতো সেই ব্যক্তি বা সেই জিনিসের ভালো মন্দ তার সম্পর্কে কবির ধারণা যখন কবি ব্যক্ত করে থাকেন, তখন তাকে বলা হয় ওড। আর পিন্ডারিক ওড কি? পিন্ডারিক ওড হচ্ছে এক ধরনের লিরিক পোয়েম, যেটা পাবলিক পারফরম্যান্সের জন্য আগেকার দিনে করা হয়ে থাকতো। এই পিন্ডারিক ওডের 3টা অংশ থাকে। প্রথমের অংশে বলা হয় দ্য স্ট্রফি, যেখানে কবি কি করেন, তার প্রেজেন্টেশন, তার কবিতার বিষয়বস্তুকে উপস্থাপিত করেন। তারপর থাকে দ্য অ্যান্টিস্ট্রফি, যেখানে কবি তার বিষয়বস্তুটাকে এক্সপ্লেন করেন। আর তারপর থাকে দ্য ইপোড, যেখানে কবি তার নিজের স্টেটমেন্ট দিয়ে থাকেন যে এটার সলিউশন কি, বা এটার শেষ যেটাকে আমরা বলি উপসংহার, সেটা দিয়ে থাকেন। সেই অংশকে বলা হয় দ্য ইপোড। তো আওয়ার টুডেজ পোয়েম ইজ এন ইররেগুলার পিন্ডারিক ওড। আজকের কবিতা আমাদের ডিজেকশন যে কবিতাটি, সেটা হচ্ছে একটা ইররেগুলার পিন্ডারিক ওড। কেন ইররেগুলার? কারণ এর মধ্যে কোন রকমের নির্দিষ্ট রাইম স্কিম এবং স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি না। আর কি, ইট ইজ রিটেন প্রাইমারি ইন আয়াম্বিক মিটার। ইয়েস, এই কবিতাটি আয়াম্বিক মিটারে লেখা, কিন্তু কবিতাটির লাইনের দৈর্ঘ্য সমান নেই। কোনো জায়গায় ছোট লাইন, কোনো জায়গায় বড় লাইন, ঠিক আছে। তো লাইনগুলো কিন্তু একটু ইররেগুলার আছে এই কবিতাতে। আর রাইম স্কিমও কিন্তু ভ্যারি করে, অনেক সময় বিভিন্ন রকমের রাইম স্কিম এখানে দেখতে পাওয়া যায়। এ এ বি বি, সি সি, ডি ডি, ই ই, আবার কোন কোন ক্ষেত্রে এ বি এ বি, কোন কোন ক্ষেত্রে এ বি বি এ, এই রকমের বিভিন্ন টাইপ, বিভিন্ন রকমের রাইম স্কিম এই কবিতাতে ব্যবহার করা হয়েছে। আর এই কবিতা শুরু হওয়ার আগে একটা এপিগ্রাফ রয়েছে। তোমরা জানো ইমর্টালিটি ওড, যারা আমার ভিডিওটি দেখেছো তারা জানো যে কবিতার আগে একটা এমন কিছু লাইন থাকে যে লাইনগুলা কবিতাটির সেন্ট্রাল থিমকে তুলে ধরে, তখন তাকে এপিগ্রাফ বলা হয়। তেমনি এই কবিতাতে শুরুতেই আমরা কিন্তু একটা এপিগ্রাফ পাচ্ছি। এই এপিগ্রাফটা কি বিষয়ে? এই এপিগ্রাফটা হচ্ছে একটা ব্যালাডের অংশ, ঠিক আছে। কার? স্যার প্যাট্রিক স্পেন্সকে লেখা একটা ব্যালাডের অংশ হচ্ছে এই কবিতার প্রথমের কয়েকটা লাইন। তো এই কবিতার এপিগ্রাফটা প্রথমে আমাদের পড়তে হবে এবং বুঝতে হবে। দেখো, এই কবিতা শুরু হওয়ার আগে এপিগ্রাফে কি লেখা আছে? লেট লেট yestreen I saw the new moon with the old moon in her arm। কি বলছে? লেট লেট yestreen, yestreen শব্দের অর্থ হচ্ছে গতকাল সন্ধ্যার সময়। তাহলে গতকাল সন্ধ্যার সময় আমি দেখেছিলাম নতুন চাঁদকে, যে ছিল পুরানো চাঁদের বাহুবন্ধনে। তাহলে এই নতুন চাঁদ যখন পুরানো চাঁদের বাহুবন্ধন থেকে বেরিয়ে আসে, এই সময়টাকে মনে করা হয় একটা আবহাওয়ার পূর্বাভাস দেই। এই সময়কালটা কেমন আবহাওয়া? একটা ঝড় ঝাপটাময় পরিবেশের পূর্বাভাস দেই, এই রকমের ব্যাপার। And I fear my master dear
উই শ্যাল হ্যাভ এ ডেডলি স্টর্ম, এবং আমার ভয় করছে হে প্রভু যেন আমি খুব শীঘ্রই একটা ভয়ানক ঝড় বৃষ্টিপাতের মুখোমুখি হতে চলেছি। তো এই ছিল ব্যালাড অফ স্যার প্যাট্রিক স্পেন্স, যেটা তিনি লিখেছিলেন। তাহলে এই 4 লাইনের মানে কি? এই 4 লাইনের মানে কবি বলতে চাইছেন যে এই লাইনগুলাতে যেভাবে স্যার প্যাট্রিক একটা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিলেন, একটা ব্যাড ওয়েদারের পূর্বাভাস দিয়েছিলেন, কবি যেন আজকেও যেদিন এই কবিতাটা লিখছেন সেই দিনেও যেন একটা আবহাওয়ার খারাপ আবহাওয়ার পূর্বাভাস কবি পাচ্ছেন। তো এই হচ্ছে এই কবিতাটার এপিগ্রাফের তাৎপর্য। এটাতে প্রকৃতির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং কবি এখানে নিজের অবস্থা বাইরের প্রকৃতির সাথে তুলনা করেছেন। তোমরা দেখবে যখন বৃষ্টি এবং ঝড় আবহাওয়া যখন খারাপ হয় তার আগে দেখবে একটা গুমোট, একটা একটা কেমন যেন অসাড় একটা পরিবেশের সৃষ্টি হয়, চারিদিকটা দেখবে যেন কেমন থমথমে হয়ে আছে চারিপাশটা। ঠিক আছে, বৃষ্টি হওয়ার আগে, ঝড় বৃষ্টি হওয়ার আগে তুমি দেখবে পরিবেশটা কোথাও না কোথাও যেন থমথমে হয়ে আছে, একটা গুমড়ো মুখো পরিবেশ হয়ে থাকে বৃষ্টি হওয়ার আগে। তো কবিরও মনে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা এমন জমাট বেঁধে রয়েছে, কবির যেন মনে হচ্ছে তার উপরও যেন ঝড় বৃষ্টি আসে এবং যাতে কবি এই থমথমে গুমড়ো মুখো পরিবেশ থেকে যেন বেরিয়ে আসতে পারেন। তো কবি যেন চাইছেন ঝড় বৃষ্টি হয়ে যাক বাইরের প্রকৃতিতেও এবং তার মনের মধ্যেও। তো তিনি এই বাইরের প্রকৃতিতে একটা আশার আলো দেখতে পাচ্ছেন। তো চলো এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন শুরু করি। তো দেখো প্রথম লাইন, ওয়েল if the bird was weather wise who made the grand old ballad of Sir Patrick Spence, this night so tranquil now will not go hence unroused by winds that ply a busier trade. তো কবি প্রথমেই 4 লাইনে বলেছেন যে কবি বলেছেন স্যার প্যাট্রিক স্পেন্স নামক মহান পুরনো ব্যালাডের রচয়িতা কবি যদি আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জ্ঞানী অর্থাৎ ওয়েদার ওয়াইজ হয়ে থাকেন, তবে আজ রাতের, যে রাতে কবি এই কবিতাটা লিখছেন, এই রাতের এই শান্ত ও নীরব পরিবেশটি খুব দ্রুত বদলে যাবে। ঠিক আছে, তো কবির আসল বক্তব্য হচ্ছে যে স্যার প্যাট্রিকের ব্যালাডে যেমন একজন আহ নাবিক আবহাওয়ার পূর্বাভাস পেয়েছিলেন, তেমনি সেরকম যদি কোনো জ্ঞানী ব্যক্তি থাকতো আজকে কবির সাথে, তাহলে বলতে পারতো আজকের আবহাওয়াটাও সেই রকমেরই, আজকেও যেন কিছু সময়ের মধ্যেই খুব দ্রুত ভাবে যেন ঝড় বৃষ্টি আসতে চলেছে। বাতাসগুলো এখন অলসভাবে বসে থাকলেও শীঘ্রই তার এক প্রচন্ড ও ব্যস্ত কাজে অর্থাৎ ঝড় বৃষ্টিতে মেতে উঠবে এবং এই শান্তি আর থাকবে না। কবি এখন যে শান্ত পরিবেশ দেখতে পাচ্ছেন, যে থমথমে একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন, ঝড় বৃষ্টি শুরু হলেই সেই শান্ত আবহাওয়াটা আর থাকবে না। তো দেখো এই প্রথম 4 লাইনের মধ্যে যে সমস্ত কঠিন শব্দ তোমরা ফেস করতে পারো, সেই কঠিন শব্দগুলির অর্থ আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করতে পারো অথবা লিখে নিতে পারো। তারপর দেখো পঞ্চম লাইনে, then those which mold you cloud in lazy flakes or the dull sobbing draft that moans and rakes upon the strings of this alien lute which better far away mute। তো কবি কি বলছেন, এখনকার বাতাসগুলো অলস ভাবে মেঘগুলোকে ফ্লেক অর্থাৎ টুকরো টুকরো টুকরোর মধ্যে ভাসিয়ে বেড়াচ্ছে। তাহলে বাতাস বইছে, খুব একটা ঝড় বৃষ্টি আসার আগের যে মুহূর্ত, সেই মুহূর্তে বাতাস অলস ভাবে বয়ে চলেছে এবং মেঘগুলোকে কি করছে, টুকরো টুকরো করে বাতাস ভাসিয়ে দিচ্ছে। কিংবা সেই বাতাস যখন বিষণ্ণ ও দীর্ঘশ্বাসের মতো শব্দ করে এই হোলিয়ান লিউট, এলিয়ান লিউট মানে কি, এলিয়ান লিউট হচ্ছে এক ধরনের তার যুক্ত বাদ্যযন্ত্র যা বাতাসে বাজে। ঠিক আছে, অর্থাৎ হাওয়া দিলে যা বাজে, এক ধরনের বাদ্যযন্ত্র হচ্ছে এইটা। তো কবি বলছেন যে বাতাস যখন বিষণ্ণ ও দীর্ঘশ্বাসের মতো শব্দ করছে, তো তো সেটা যেন মনে হচ্ছে কেউ এলিয়ান লিউট বা তারের উপর দিয়ে বয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে এটি কোনো কান্নার আওয়াজ তুলছে। কবি বলেছেন
এর চেয়ে ভালো হতো যদি এই বাদ্যযন্ত্রটি একেবারেই চুপ থাকতো, অর্থাৎ মিউট হয়ে থাকতো, কারণ এই বিষণ্ণ সুর কবির মনে আনন্দের বদলে কষ্ট আরো বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাহলে আমি আগেই বলেছি এসটি কলরিজের মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তার বৈবাহিক জীবন খুব সফল ছিল না, তিনি অন্য একজন স্ত্রীকে সারা হাচিনসনকে ভালোবাসতেন, তো সেই একটা সিক্রেট প্রেমের যন্ত্রণা, তারপর তিনি কিন্তু আফিম সেবন করতে শুরু করেছিলেন, তার জন্যও তার মানসিক অবস্থা খুব ভালো ছিল না, ইভেন তিনি কিন্তু পোয়েটিক ইন্সপিরেশন কোনো কোথাও থেকেও পাচ্ছিলেন না, ভালো ভালো কবিতা লেখার যে ইন্সপিরেশন সেটাও তিনি পাচ্ছিলেন না। তো এই অবস্থাগুলোই তিনি এই কবিতায় ব্যক্ত করেছেন। তো দেখো এই পরের 4 লাইনেও যে সমস্ত কঠিন শব্দ তোমরা ফেস করতে চলেছো সেই শব্দগুলোর সাধারণ অর্থ আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে 4 লাইন, for lo the new moon winter bright and overspread with phantom light, with swimming phantom light overspread, but rimmed and circled by a silver thread. I see the old moon in her lap, foretelling the coming on of rain and sequely blast. অর্থাৎ কবি বলছেন, দেখো ওই আকাশে শীতের রাতের মতো উজ্জ্বল নতুন চাঁদ উঠেছে, খুব সুন্দর চাঁদ উঠেছে, তার গায়ে জড়িয়ে আছে এক ভুতুড়ে বা রহস্যময় আলো, যাকে কবি বলেছেন ফ্যান্টম লাইট। চাঁদের চারপাশটা একটা চাঁদির মতো রূপলি রেখায় ঘেরা, খুব সুন্দর একটা পরিবেশ, আর আমি দেখতে পাচ্ছি নতুন চাঁদের কোলে পুরানো চাঁদ লুকিয়ে রয়েছে, যা স্পষ্টতই ভবিষ্যতে আসন্ন এক ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের পূর্বাভাস দিচ্ছে। সেই যেমনটি স্যার প্যাট্রিক স্পেন্সের ব্যালাডে লেখা ছিল, হ্যাঁ মনে আছে তো সেই এপিগ্রাফটাই, যেখানে কবি বলে স্যার প্যাট্রিক স্পেন্স বলেছিলেন যে যখনই পুরনো চাঁদ নতুন চাঁদের গা দিয়ে বেরিয়ে আসবে সেটা একটা খারাপ আবহাওয়াকে ইন্ডিকেট করে। তো এখানেও আজকে যখন কবি এই কবিতাটা লিখছেন সেরকমই একটা ব্যাড ওয়েদারের আবহাওয়া তিনি কিন্তু সংকেত পাচ্ছেন। তো এই পরের 4 লাইনের যে সমস্ত শব্দ তোমরা ইম্পর্টেন্ট সেগুলা দেখে নিতে পারো, বা কঠিন যে সমস্ত শব্দগুলো। তারপর দেখো, and oh that even now the gusts were swelling and the slant might night shower driving loud and fast। অর্থাৎ কবি বলতে চাইছেন, কবি গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেছেন, ওহ যদি এই মুহূর্তেই বাতাসের তীব্র ঝাপটা আরো প্রবল হয়ে উঠতো আর রাতের তীর্যক বৃষ্টি তীব্র বেগে ও শব্দ করে পড়তে শুরু করত। কবি ঝড়ের তীব্রতা চাচ্ছেন, কারণ তার নিজের ভেতরের জমাট বাঁধা কষ্টগুলো প্রকৃতির এই ঝড়ের সাথে মেলাতে চান। আমি আগেই বলেছি কবিও যেন একটু নিরস হয়ে আছেন, একটু অবসন্ন হয়ে আছেন, তার মনের মধ্যে বিভিন্ন চিন্তা জমাট বাঁধা রয়েছে, তাই বাইরে যেমন বৃষ্টির আকাঙ্ক্ষা তার মনে রয়েছে, তেমনি নিজের মনের মধ্যেও কবি এই বৃষ্টির ফোঁটা ফেলাতে চান যাতে তার মন শান্ত হয়। কবি এখানে পোয়েটিক ইন্সপিরেশনের কথা বলছেন। তারপর, those sounds which oft have raised me whilst they would and sent my soul abroad might now perhaps their wanted impulse give, might startle this dull pain and make it move and live। তাহলে কবি এখানে বলতে চাইছেন যে প্রকৃতির এই ঝড়ের শব্দ অতীতে কবিকে যেমন এক অদ্ভুত বিস্ময়ে জাগিয়ে তুলতো এবং তার আত্মাকে যেন মুক্ত আকাশে উড়িয়ে নিয়ে যেত, কবি আশা করেছেন যে এই ঝড়ের শব্দ হয়তো আজকেও তার সেই চিরচেনা প্রেরণা ফিরিয়ে দেবে। তাহলে কবির সঙ্গে আবহাওয়ার বা এই বাতাসের সম্পর্কটা কিন্তু পুরানো, কবি এর আগেও অনেকবার এই ধরনের প্রচন্ড বাতাসের সম্মুখীন হয়েছেন এবং সেই বাতাস কবিকে বিভিন্ন ভাবে পোয়েটিক ইন্সপিরেশন দিয়েছেন, তাই আজকেও সেই আকাঙ্ক্ষা নিয়েই কবি এই বাতাসকে লক্ষ্য করছেন। এই প্রচন্ড ঝড় তার মনের ভেতরে জমে থাকা ভোঁতা ও অনুভূতিহীন কষ্টটাকে জাগিয়ে তুলবে, যাতে সে অন্তত স্বাভাবিকভাবে আবেগ অনুভব করতে পারে, তা সে কষ্ট হলেও ভালো। অর্থাৎ কবি বলতে চাইছে যে আজকের বাতাস কবির মনে যেন উজাড় করে আসে, এবং এর ফলে যদি কবির মন দুঃখ পেয়ে থাকে সেটাও কবির মঞ্জুর, কিন্তু যেন ভিতরের ফিলিং গুলা বেরিয়ে আসে।
দেখো, থমথমে হয়ে চুপচাপ বসে থাকার থেকে এটা ভালো যে তোমার মনের ফিলিং গুলো বেরিয়ে আসুক। ফিলিং বেরিয়ে আসাটাই ভালো। তাই কবি চাইছে যদি কষ্টের বা দুঃখের ফিলিং হোক, ইভেন যদি তার চোখের জল যদি বেরিয়ে আসে, তো সেটাও কবির মঞ্জুর। কিন্তু এই থমথমে পরিবেশটা কবির আর মঞ্জুর নয়। তারপর তো এই প্রথম স্টাঞ্জাটা এভাবেই শেষ হচ্ছে। এই প্রথম স্টাঞ্জায় আমরা কি বুঝতে পারছি? এই স্তবকে কবি কলরিজ তার মনের গভীর হতাশা ও বিষণ্ণতাকে প্রকৃতির আসন্ন ঝড়ের রূপকের সাথে তুলনা করেছেন। তিনি এমন এক মানসিক অবস্থায় আছেন যেখানে কোনো কান্নাই আসছে না। তাই তিনি চান প্রকৃতির বাহ্যিক ঝড় এসে তার ভিতরের অনুভূতি, জড়তা যেন ভেঙে দিক। ঠিক আছে? তো এই হচ্ছে প্রথম স্টাঞ্জার মানে। এবার দেখো দ্বিতীয় স্টাঞ্জা। ঠিক আছে? এ গ্রিফ উইদাউট এ প্যাং, void, dark and drear, a stifled, drowsy, unimpassioned grief which finds no natural outlet, no relief in word or sigh or tear. তো দ্বিতীয় স্টাঞ্জার প্রথমের 4 লাইনে কবি এবার নিজের মানসিক অবস্থাটা, কবির যে যন্ত্রণাটা সেটা তিনি এবার ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে আমার যন্ত্রণা এমন একটা যন্ত্রণা যার মধ্যে কোন রকমের দুঃখ কষ্ট বা কোন রকমের যেগুলো মানুষের হয়ে থাকে সেগুলা নাই। তার দুঃখ একেবারে শূন্য, তার দুঃখ হচ্ছে একেবারে তার একান্ত। তাই দেখো কবি কি বলছে, কলরিজ তার মানসিক অবসাদ বা বিষণ্ণতার এক নিখুঁত ও মর্মান্তিক চিত্র এঁকেছেন। তিনি বলেছেন তার এই কষ্টটা এমন এক কষ্ট যাতে কোনো তীব্র যন্ত্রণা বা খোঁচা নেই। বুঝতে পারছো? জেনারেলি মনে করো তোমার যদি হাতে আঘাত লাগে, তোমার যদি কোথাও চোট লেগে যায়, তো তোমার যন্ত্রণাটা তীব্র হবে, আঘাতটা তোমার তীব্র হবে। কিন্তু কবির মনে যে অসারতা, কবির মনে যে বিষণ্ণতা, তার যন্ত্রণাটা অতটা প্রখর নয়। বুঝতে পারছো? কিন্তু কেমন এই যন্ত্রণা? বরং এটি শূন্য, অন্ধকার এবং মলিন। এটি এক দম বন্ধ করা, ঝিমিয়ে পড়া এবং অনুভূতিহীন শোক। ঠিক আছে? মানুষের মনে কষ্ট পেলে যেমন কান্নাকাটি বা দীর্ঘশ্বাস ফেলে মনটা হালকা হয়, তার এই কষ্টের কোনো স্বাভাবিক বহিঃপ্রকাশ বা মুক্তির পথ নেই। জেনারেলি আমরা যখন কোথাও কষ্ট পাই, ধরো মনে কর কারো হাতে চোট লেগে গেছে, পায়ে চোট লেগে গেছে, তো সেই মানুষটা কান্নাকাটি করে তার দুঃখটা শেয়ার করে অন্যের সাথে, সেই যন্ত্রণাটা থেকে মুক্তি পায়, অর্থাৎ মন একটু হালকা হয়ে যায়। কিন্তু কবির ক্ষেত্রে এই সুযোগটা নেই। তার কষ্টের কোনো বহিঃপ্রকাশ তিনি উপায় খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে? না কোনো শব্দে, না কোনো দীর্ঘশ্বাসে, আর না কোনো চোখের জলে, কোনোতেই তার ওই কষ্টটার বহিঃপ্রকাশ আর ঘটছে না কবির। এই হচ্ছে প্রবলেম। এবং দেখো এখানেও তোমাদের ইম্পর্টেন্ট এবং কঠিন শব্দগুলোর সহজ অর্থ আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তারপরের লাইনটা দেখো, ও লেডি, in this one and heartless mood, to other thoughts by yonder throstle wood, all this long eve, so balmy and serene, have I been gazing on the western sky and its peculiar tint of yellow-green, and still I gaze, and with how blank an eye. কবি কি বলেছেন? কবি এখানে লেডি অর্থাৎ মূলত তিনি সারা হাচিনসেনকে উদ্দেশ্য করেই কথাগুলা বলেছেন, তাকে সম্বোধন করে বলেছেন। কি বলেছেন কবি? হে নারী, আমার এই ফ্যাকাশে ও প্রাণহীন মনে দূরে কোনো এক থ্রোসেল পাখি। তাহলে থ্রোসেল পাখিটা কি? থ্রোসেল হচ্ছে এক ধরনের গান গাওয়া পাখি। তো কবি বলছেন কবির মনে হচ্ছে যেন দূরে কোনো এক থ্রোসেল পাখির মধুর ডাকে কবি প্রলুব্ধ হয়ে আমি এই দীর্ঘ সন্ধ্যাবেলাটায় তাকিয়ে আছি পশ্চিম আকাশের দিকে। সন্ধ্যার সেই বাতাস ছিল সুবাসিত ও শান্ত। আমি পশ্চিম আকাশের হলুদ সবুজ অদ্ভুত রঙের দিকে তাকিয়ে আছি এবং এখনো তাকিয়েই আছি, কিন্তু আমার চোখে কোনো আলো নেই। সে দৃষ্টি একদম শূন্য ও ভাবলেশহীন। তাহলে কবিতার পোয়েটিক ইন্সপিরেশনের জন্য একটা পাখির ছোঁয়া পেয়েছেন, খুঁজে মানে খুঁজতে চান, একটা পাখির তিনি দেখা পেতে চান। কেমন পাখি? থ্রোসেল পাখি। ঠিক আছে? কিন্তু কবির হায়রে পড়া কপাল, কবি চারিদিকে তাকিয়েও মানে হলুদ সবুজ অদ্ভুত রঙের দিকে তাকিয়েও, পশ্চিম আকাশে সেগুলোর দিকে তাকিয়েও কবির চোখে কিন্তু কোনো আলোই ধরা পড়ছে না। তার দৃষ্টি একেবারে শূন্য, তার মধ্যে কোনো রকমের ফিলিং নেই। বুঝতে পারছো? এরকম একটা অবস্থায় কবি রয়েছে।
তারপর দেখো, and those thin clouds above in flakes and birds that give away their motion to the stars, those stars that glide behind them or between, now sparkling, now bedimmed, but always seen। অর্থাৎ কবি বলতে চাইছেন মাথার উপরের ওই পাতলা মেঘগুলো টুকরো টুকরো হয়ে বা আস্তরণ তৈরি করে যেন তাদের নিজস্ব গতিটা তারাদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। কারা? সেই পাতলা মেঘগুলো টুকরো টুকরো হয়ে, ঠিক আছে? তারারা সেই মেঘের পেছন দিয়ে বা ফাঁক দিয়ে পিছলে চলছে। তারাগুলো কি হচ্ছে? মেঘের পেছন দিয়ে বা মেঘেদের ফাঁকে ফাঁকে যেন পিছলে বার হয়ে যাচ্ছে। মানে প্রাকৃতিক সৌন্দর্য ব্যাখ্যা করছেন। মেঘের আড়ালে পড়ে তারা কখনো ঝলমল করে উঠছে আর কখনো বা ম্লান হয়ে যাচ্ছে। মানে এই যেন এক তারাদের নিয়ে ঝিলিমিলি খেলা। তারাদের যখন মেঘেদের সামনে চলে আসছে তখন তারাদের ম্লান দেখাচ্ছে, আর যেই ফাঁকা আকাশে তারাদেরকে দেখাচ্ছে তখন তাদেরকে ঝলমল করতে সুন্দর দেখাচ্ছে। তো তারাদের এই ঝিলিমিলি খেলা কবি এখানে বলছেন, কিন্তু তবুও তারা সর্বদাই দৃশ্যমান থাকছে, তারা দেখতে পাওয়া যাচ্ছে তারাগুলোকে। তারপর, ইউ crescent moon as fixed as if it grew in its own cloudless starless lake of blue, I see them all so excellently fair, I see not feel how beautifully they are। এইটা হচ্ছে কবির কষ্ট। দেখো কবির আসল কষ্টটা এই জায়গায়। এতক্ষণ তো খুব সুন্দর সুন্দর পরিবেশের ব্যাখ্যাত কবি দিলেন, কিন্তু প্রবলেমটা কি কবির সাথে? দেখো, ওই দূরে থাকা কাস্তের মতো বাঁকা নতুন চাঁদটি এমন ভাবে স্থির হয়ে আছে, মনে হয় যেন মেঘহীন তারাহীন নীল আকাশের হ্রদের ভেতরে সেটি নিজের থেকেই বেড়ে উঠেছে। তারাগুলোকে দেখে বলছে কবি, ঠিক আছে? এবং চাঁদটাকেও খুব সুন্দর বলছেন। কবি বলেছেন, আমি এই সমস্ত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, এগুলো অত্যন্ত চমৎকার ও সুন্দর, কিন্তু সব থেকে বড় প্রবলেম বা ট্র্যাজেডি হলো আমি শুধু দেখতে পাচ্ছি যে এগুলো সুন্দর, কিন্তু আমার মন দিয়ে তা অনুভব করতে পারছি না। কবি সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জিনিস, কিন্তু মন থেকে ফিল করতে পারছেন না। কেন? কারণ মনে তো খুশি নেই, মনে অবসাদ, মনে বিষণ্ণতা, মনে জটিলতা, মনে বিভিন্ন ফিলিং এর জমাট বেঁধে থাকা একটা অবস্থা। প্রকৃতির সৌন্দর্য তার চোখে ধরা পড়লেও তার অন্তরাত্মা আজ সম্পূর্ণ অসাড়। কার? কবির। এই হচ্ছে বিষয়। দেখো কঠিন শব্দগুলোর অর্থ আমি দিয়ে দিয়েছি। তো এই যে দ্বিতীয় স্টাঞ্জা, এই দ্বিতীয় স্টাঞ্জার মর্মার্থ কি? দেখো, এই স্তবকের সবচেয়ে বিখ্যাত এবং মূল লাইনটি হলো শেষ লাইনটি, যেখানে কবি বলছেন, আই সি নট ফিল হাউ বিউটিফুল দে আর। বাইরের সব জিনিস আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর, কিন্তু আমি অনুভব করতে পারছি না। কবি এখানে বুঝিয়েছেন যে বিষণ্ণতা বা ডিপ্রেশন মানুষকে চারপাশের সৌন্দর্য থেকে কিভাবে বিচ্ছিন্ন করে ফেলে, যেখানে চোখ ঠিকই দেখতে পায় কিন্তু মন কোনো আনন্দ বা অনুভূতির স্পন্দন পায় না। এই হচ্ছে দ্বিতীয় স্টাঞ্জার মানে। ঠিক আছে? আজকের ভিডিওতে আমি এই দ্বিতীয় স্টাঞ্জা পর্যন্তই ডিসকাস করলাম। অন্য কোনো ভিডিওতে আমরা বাকি স্টাঞ্জাগুলো ডিসকাস করব। আর তোমরা যদি কেউ ফিফথ সেমিস্টারের এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে থাকো, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যে ক্লাসগুলো সেগুলো অ্যাটেন্ড করতে পারো। আমি সপ্তাহে 3 দিন ক্লাস নিয়ে থাকি, তাই যারা আমার কাছে ক্লাস করতে ইচ্ছুক, বাড়িতে বসেই যে কোনো জায়গা থেকে তুমি ক্লাস করতে পারবে, তারা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আমার ক্লাসে অ্যাড করে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই।